কাতারে বৈধ হওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যস্ত প্রবাসীরা নতুন পাসপোর্ট সংগ্রহে বাংলাদেশ দূতাবাসে ভিড়। সাপ্তাহিক ছুটির দিনেও চলছে কার্যক্রম। দুবছর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশে দেশে শারদীয় দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা। কলকাতার মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়, করোনা মুক্তির প্রার্থনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। আফগানিস্তানে দিন দিন প্রকট হচ্ছে মানবিক সংকট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের হাতে অর্থ না থাকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন করুণ পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র আফগানদের অর্থ ফিরিয়ে দেবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে। তবে G20 নেতারা দেশটিতে মানবিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন, যদিও তালেবানের সঙ্গে কাজ করতে রাজি নন তারা। চরম অর্থনৈতিক সংকটে ভুগছে আফগানিস্তান। মানুষের হাতে অর্থ নেই, যারা কাজ করছেন তারা পাচ্ছেন না বেতন, কেনাকাটা করতে পারছেন না প্রয়োজনীয় কোনো কিছুই। বাজারে তাই মানুষ নেই, সব মিলিয়ে বেগতিক দশা। এমন সংকটময় অবস্থার মধ্যেই G20 নেতারা জরুরি ভিত্তিতে ভার্চুয়ালি বৈঠক করেছেন। সেখানে উঠে এসেছে মানবিক সংকট কিভাবে দূর করা যায় সেই বিষয়টি। ইতালির প্রধানমন্ত্রীর আয়োজনে সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নেন জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী সহ G20 জোটভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর নেতারা। আফগান নাগরিকদের সাহায্য করা সহজ নয়। আফগানিস্তান অনেক বড় দেশ, এজন্য চাই নিয়ন্ত্রক তালেবানের সাহায্য। কিন্তু বিশ্ব সম্প্রদায় কেন তালেবানের সঙ্গে কাজ করবে, তাদের স্বীকৃতি দেয়া হয়নি। এমন করুণ অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফের জানানো হয়েছে আফগানিস্তানের আটকে রাখা অর্থ ফেরত দেয়া হবে না। তবে ঘোষণা করা হয়েছে $6.40 কোটি সহায়তা। তবে জাতিসংঘ চটেছে আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের দেয়া প্রতিশ্রুতি তালেবান ভেঙেছে বলে। তবে তালেবানকে স্বীকৃতি পেতে হলে কথা রাখতে হবে বলেও জানায় সংস্থাটি। আর দেশটিতে মৌলবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা ঠেকানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চাকরি ছেড়ে দিচ্ছেন লাখ লাখ মানুষ। রেকর্ড সংখ্যক চাকরিজীবী এ পর্যন্ত পদ ছেড়েছেন। কর্মীরা যথোপযুক্ত বেতন না পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির শ্রম বিভাগের সবশেষ জরিপে উঠে এসেছে এ চিত্র। এদিকে চাকরি ছাড়ার হিড়িকে একদিকে যেমন সৃষ্টি হয়েছে শূন্য পদ, অন্যদিকে জনবল সংকটে পড়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। উন্নয়নশীল দেশগুলোতে যেখানে চাকরি সোনার হরিণ, সেখানে যুক্তরাষ্ট্রে তার পুরোপুরি উল্টো চিত্র। দেশটিতে লাখ লাখ মানুষ তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। এই হিড়িক দিন দিন কেবল বাড়ছেই। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন কর্মপদ সৃষ্টি হয়েছে 1,03,00,000। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গেল আগস্টে 43 লাখ কর্মী চাকরি ছেড়েছেন। এ সংখ্যা মোট চাকরিজীবীর 2.9 ভাগ। চাকরিজীবীদের একটা বড় অংশ তাদের চাকরি ত্যাগের কারণ হিসেবে করোনার প্রভাবকে দায়ী করেছেন। পাশাপাশি বলা হচ্ছে উপযুক্ত বেতন না পাওয়ার বিষয়টি। তবে নিয়োগকর্তারা বলেছেন, এখন চাকরির জন্য স্বর্ণালী সুযোগ রয়েছে, অথচ মানুষ সেই পথে হাঁটছে না। ব্যাপক হারে চাকরি ছেড়ে দেওয়ায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি অর্থনীতির গতি ফিরিয়ে আনার পথে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এমনিতেই কোভিড হানায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতি। এরই মধ্যে কোম্পানিগুলো তাদের কর্মীদের আকৃষ্ট করতে জয়নিং বোনাস ও বেতন বৃদ্ধির মতো প্রণোদনা ঘোষণা দিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজের কাজ হচ্ছে না। বিশ্লেষকরা বলেছেন, মার্কিনিরা চাকরি ছাড়াই এই পদগুলোতে যোগ্য অভিবাসীরা সুযোগ কাজে লাগাতে পারেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ কাজে লাগাতে এগিয়ে এসেছে বাংলাদেশ দূতাবাসও। এ ব্যাপারে সহযোগিতা দিতে শুক্রবার ও শনিবার তারা অফিস খোলা রাখার ঘোষণা দিয়েছে। সাপ্তাহিক ছুটির দুদিন কেবল পাসপোর্ট সংক্রান্ত কাজ করবে দূতাবাস। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। বৈধ হওয়ার জন্য অনেক প্রবাসীর নতুন পাসপোর্ট প্রয়োজন হয়ে পড়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা চিন্তা করে সাপ্তাহিক ছুটির 2 দিন শুক্র ও শনিবার বাংলাদেশ দূতাবাস খোলা রাখার কথা জানানো হয়েছে। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি নেতারা। কাতারে ইলিগ্যাল প্রবাসী ভাইদের কথা চিন্তা করে বাংলাদেশ দূতাবাস শুক্র ও শনিবার কার্যক্রম চালু রাখায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রবাসীরা অনেক খুশি এবং এই জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই। কাতার সরকারের ঘোষণা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বৈধ হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দূতাবাসের কাউন্সিলর। প্রয়োজন হলে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দূতাবাস খোলা রাখা হবে, যতদিন পর্যন্ত এই অতিরিক্ত সেবা প্রত্যাশীদের চাপ থাকে। আগামী 15 অক্টোবর শুক্রবার ও 16 অক্টোবর শনিবার সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট সরবরাহ সহ কেবল পাসপোর্ট সংক্রান্ত কাজ করা হবে। সাপ্তাহিক বন্ধের 2 দিন এ সেবা 31 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার চিন্তাভাবনা করছে দূতাবাস। সময় সংবাদ, কাতার। 2 বছর পর যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নিউ ইয়র্কে বেশ বড় আয়োজনে উদযাপন হচ্ছে এ উৎসব। সেখানে 22টি মণ্ডপ করা হয়েছে, যা নিয়ে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ইমা, আপনাকে ধন্যবাদ। খুবই সাড়ম্বরে আসলে দুর্গাপূজার এই উৎসব নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সবসময় যেরকম দুর্গাপূজা হয় সেরকম হয়তো হচ্ছে না, কিন্তু তারপরেও কিছু পরিস্থিতি যেহেতু এখন অনেকটাই উন্নতির দিকে করোনা পরিস্থিতি, সেই সব সমস্যা সংকট কাটিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মণ্ডপে, বিভিন্ন কমিউনিটিতে এবং কমিউনিটি যে হলগুলো আছে, বিভিন্ন সংগঠন, হিন্দু ধর্মাবলম্বী এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সংগঠন আছে, তারা কিন্তু ব্যাপকভাবেই সেই শারদীয় দুর্গা উৎসব পালন করছেন। নিউ ইয়র্ক সিটির মধ্যে অন্ততপক্ষে 17টি স্থানে এবং তার বাইরেও লং আইল্যান্ডে আরও কয়েকটি স্থানে, অন্ততপক্ষে নিউ ইয়র্কের মধ্যেই অন্তত 22টি জায়গায় দুর্গাপূজার খবর আমরা পেয়েছি। এর বাইরেও বিভিন্ন জায়গায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যদি পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ধরেন তাহলে সেই সংখ্যা আরও বেশি, এবং যদি পুরো দেশ অর্থাৎ আমেরিকা ধরেন তাহলে হয়তো সেটি শতাধিক কিংবা আরও অনেক বেশি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, যে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকে সপ্তমী দিন পার হয়েছে, এখন বাংলাদেশে কিন্তু অষ্টমী হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ, যুক্তরাষ্ট্রের সনাতন ধর্মাবলম্বীরা সপ্তমী যে তিথি সেটি তারা পালন করছেন। পূজা অর্চনার মধ্যে দিয়ে, গান বাজনার মধ্যে দিয়ে, একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি কয়েকজন সনাতন ধর্মাবলম্বী নিউ ইয়র্ক প্রবাসী, তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রথমেই ওম শক্তি মন্দিরের প্রেসিডেন্ট গৌরাঙ্গ রায়, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন আপনাদের এই মন্দিরের আয়োজন সম্পর্কে। নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা দেশে এবং বিদেশে। আর যারা করোনাতে মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করি আর প্রার্থনা করি যেন সারা পৃথিবীতে করোনা মুক্ত হোক। আর পূজার আয়োজন 4 দিনে হয়তো 20,000 লোক হবে। সারাদিনে রান্নাবান্না চলছে, প্রসাদ হয় দুপুর 2টার পর থেকে রাত্র 11টা পর্যন্তই। গান বাজনা দেশি বিদেশি সব শিল্পী আছে, সবাই প্রার্থনা করি যেন সুস্থ সুন্দরভাবে হোক। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ইমা, আমরা এবার সেক্রেটারি জেনারেল তার কথা শুনবো, সৌরভ চৌধুরী, একটু আপনি বলবেন। ধন্যবাদ সবাইকে, শারদীয় শুভেচ্ছা। আমরা নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা বাংলাদেশের খ্রিস্টীয় কালচার ধরে রাখার জন্য হিন্দু ধর্মাবলম্বীরা এই 11তম বছরে ওম শক্তি মন্দিরের এই পূজার আয়োজন করেছি। প্রতিদিন 1500 থেকে 2000 মানুষ আসা যাওয়া করে, আর সবাই অত্যন্ত আনন্দের সাথে এই পূজায় অংশগ্রহণ করে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আর যদি নিউ ইয়র্কের প্রবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজায় আসার জন্য, উপস্থিত হয়ে আনন্দে সামিল হওয়ার জন্য। থ্যাংক ইউ। এই শারদীয় দুর্গা উৎসব কেমন যাচ্ছে আপনার একটু আপনি বলবেন। পঙ্কজ, আমাদের সাড়ম্বে আমরা দুর্গাপূজা পালন করি প্রতি বছরে নেই, কিন্তু এই বছর যেহেতু এখনও আমরা করোনা থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাইনি, সেই হিসেবে এইবারের পূজায় আমাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং আমরা চাই দেশ বিদেশে আমরা যারা সকল প্রবাসী আছি আমরা
আমরা এই করোনা মহামারী থেকে যেন পরিপূর্ণভাবে মুক্তি পাই, এটাই মায়ের কাছে আমাদের এবারের প্রার্থনা। জি ইমা, আপনি জানেন যে দেবী দুর্গা তিনি কিন্তু নানানভাবেই আসেন এবং নানানভাবেই তিনি গমন করেন। সেটি সপ্তমী এবং দশমীর যে তিথি, সেই তিথি কোন বারে পড়েছে তার উপরে আসলে নির্ভর করে। সেইভাবে এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় এবং তিনি যাচ্ছেন, গমন করছেন তিনি দোলায়। সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানবো যে তিনি কিভাবে আসেন, কিভাবে যান, এবং যেটি জাননি যেটি আপনাকে বলতে চাই যে এইবারের যে দেবী দুর্গার যে আগমন এবং গমন, সেটি কিন্তু খুব একটা শুভ বার্তা বহন করে না। সারা পৃথিবী একটি বৈশ্বিক করোনাময় পরিস্থিতির মধ্যেই যাচ্ছে, সেটি যেন দেবী দুর্গা এবার একটি আভাস দিলেন। এই ব্যাপারে একটু কথা বলবো শম্পা চৌধুরী আপনার সঙ্গে। আসলে আপনারা জানেন দেবী দুর্গা ঘটকে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন। আসলে এটা এই বার্তা দেয় এই পৃথিবীটা অনেক রোগ যুক্ত থাকবে, রোগ শোক ব্যাধিতে ভরে থাকবে, কিন্তু আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করছি। আমাদের পূজার প্রধান প্রার্থনাই হচ্ছে যে আমরা এই রোগ শোক ব্যাধি থেকে যেন মুক্তি পাই। পুরো পৃথিবী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাই এবং আবার সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফিরে আসি, এটাই আমাদের প্রধান বিষয় চাওয়াটা। আপনাকে অনেক ধন্যবাদ। ইমা, আমরা একটু কথা বলবো গোপাল চ্যানেল, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনি একটু বলবেন যে কেমন উৎসব যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গায়। অনেক শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, নিউ ইয়র্কের পুজোয় কিন্তু বিভিন্ন ধর্মের মানুষরাই কিন্তু এসেছেন, একটু বলবেন। ধন্যবাদ স্যারকে, সকলকে শারদীয় শুভেচ্ছা। পৃথিবী একটি অত্যন্ত খারাপ সময় পার করছে আপনারা জানেন, তারপরও দুর্গা উৎসব এখন সার্বজনীনতার রূপ পেয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে শরীক হচ্ছে। আমরা মনে করি এই উৎসবের আলোতে পৃথিবী আলোকিত হোক, পৃথিবীর শান্তি বর্ষিত হোক, এবং আমরা মনে করি সকল প্রকার জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং সকল অশরিক শক্তি যেন বিনাশ ঘটে। আমরা তাই বলতে চাই। আমরা বলতে চাই ধর্ম যার যার, উৎসব সবার। জি, অনেক ধন্যবাদ। এই উৎসব, জি আপনি শুনছিলেন ইমা, এইভাবেই নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা তারা শারদীয় দুর্গা উৎসব পালন করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জার্মানিতেও মহা ধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত পূজার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখ, ডুসেলডর্ফ, কোলনের মতো রাজধানী বার্লিনেও অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আনন্দমুখর ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও শুধু বার্লিনেই অনুষ্ঠিত হচ্ছে 3টি করে পূজা। দুই বাংলার বার্লিন সনাতনী পূজা ও সাংস্কৃতিক সংগঠন বার্লিন হিন্দু সোসাইটি আর পশ্চিম বাংলার ইগনাইট আয়োজিত দুর্গা পূজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই ছিল সর্বস্তরের দেবী ভক্ত ও পূজারীদের ভিড়। সবখানেই ভক্তদের কণ্ঠে ছিল দেবী বন্দনা। একটা বছর গ্যাপ যাওয়ার পরে আমরা মানে করোনা প্যান্ডেমিক সবকিছু কাটানোর পরে আমরা এই পুজোটা করতে পারছি, এটাই সবচেয়ে বেশি আনন্দ। আমরা ষষ্ঠী থেকে অষ্টমী আমরা সকলে মিলেই চেয়েছি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকলকে যেন আমাদের মা সুস্থ রাখেন, সুন্দর রাখেন। বিদেশের মাটিতেও বাংলার এমন একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসবের আয়োজন করতে পেরে খুশি দুই বাংলার সবাই। আমাদের এটা স্পেশাল পুজো, কেন কি আমরা প্রথমবার এই পুজোটা করেছি সবাই মিলে মিশে। তো আমাদের এইম ছিল যে আমরা হোম অ্যাওয়ে ফ্রম হোম খুব একটা ঘরোয়া ব্যাপার স্যাপার রাখবো এই পুজোটায়। তো অনেক লোক এসছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, তার সত্ত্বেও অনেক লোক এসছে। খুবই ভালো লাগছে এই পুজোতে এসে। ইন্ডিয়া এবং বাংলাদেশের সব জায়গার লোক এখানে আমরা সম্মিলিত হয়েছি এবং আমাদের কালচারাল অনুষ্ঠান চলছে। এর আগে ধর্মীয় নানা কর্মসূচির মধ্যে ছিল শান্তিজল গ্রহণ, সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাষষ্ঠীর দিন থেকেই পূজা মণ্ডপগুলোতে স্থানীয় জার্মান সহ বিভিন্ন প্রদেশ থেকেও পূজারীরা অংশগ্রহণ করেন। পশুর বধের মতোই জগতের সকল দুঃখ, অসত্য ও দুর্গতিকে বিনাশ করবেন দেবী মা দুর্গা নিজ হাতেই। জার্মানির বিভিন্ন পূজা মণ্ডপে আসা ভক্তদের এটুকুই প্রার্থনা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার আবহেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে শারদীয় দুর্গোৎসব। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। তবে ভিড় কমাতে সচেষ্ট কলকাতা পুলিশ সহ স্থানীয় প্রশাসন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য।
ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার পূজা মণ্ডপগুলো। সন্ধ্যের পর থেকেই মণ্ডপগুলোতে বাড়তে থাকে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। আর তখনই মাইক হাতে নিয়ে সবাইকে মাস্ক পরে মণ্ডপে প্রবেশের অনুরোধ জানায় কলকাতা পুলিশ। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের জয়পুরের বিড়লা মন্দির দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। একই চিত্র দেখা গেছে কলেজ স্কোয়ার মণ্ডপের সামনেও। গড়িয়া নবদুর্গা, গড়িয়া পঞ্চদুর্গা, শিয়ালদা কলেজ স্কোয়ার। ছোটবেলা থেকেই কোনোবারই মিস করি না কলেজ স্কোয়ার, আসি দেখতে। ষষ্ঠীতে ওই গড়িয়াহাটের ওখানে যেগুলো একডালিয়া, সিনি পার্ক, হিন্দুস্তান পার্ক, ওইগুলো। কলকাতার জ্ঞানপীঠ বলে পরিচিত কলেজ স্ট্রিট এলাকার এই পুজো উদযাপন ৭৪ বছরে পা রাখলো এবার। করোনা বিধি মেনেই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন মানা হচ্ছে না কোভিড প্রটোকল, তবুও উৎসবের মধ্যে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা মেনে অনেকেই কিন্তু মুখে মাস্ক নিয়েই এসেছেন এসব পুজো মণ্ডপে। আর সন্ধে নামার পর তো কথাই নেই, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই যেন মন ছুঁয়ে যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর থেকেই ইউরোপের অনেক দেশের নাগরিক পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। তবে দেশটিতে আবাসন সংকটের কারণে বাড়ি ভাড়া পাচ্ছেন না অনেকেই। তাই প্রবেশের আগে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকাকালীন স্পেন, পর্তুগাল, ইতালি থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ থেকেই সে দেশের নাগরিক সহ বাংলাদেশিরাও পাড়ি জমাতেন সেখানে। ব্রিটেনই তখন ছিল তাদের প্রথম পছন্দ। তবে গেল বছরের ৩১শে জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর সে পথ বন্ধ হয়ে যায়। এতে ব্রিটেনের বদলে পছন্দের তালিকায় উঠে এসেছে আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ডে গেল অনেক বছর থেকেই বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ঠিকমতো আবাসন পাওয়া যেন সোনার হরিণ। দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরাও বাড়ি ভাড়া পাচ্ছেন না। এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের ভিড়ে সে সংকট আরো তীব্র হচ্ছে। তাই যেসব বাংলাদেশিরা ইউরোপের দেশগুলো থেকে এখানে বসবাসের জন্য আসতে চান তাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের। স্পেন, ইতালি, পর্তুগাল থেকে আমাদের বাঙালি ভাইরা যারাই আসবেন বা আসতে চাচ্ছেন, বাসা ভাড়া পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। আয়ারল্যান্ডে বর্তমানে বাড়ি ভাড়া পাওয়া খুব কষ্টকর ও ব্যয়বহুল ব্যাপার। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অনেক বাংলাদেশি ৫ থেকে ৬ মাস থেকেও এখনো কোনো বাড়ি ভাড়া পাচ্ছেন না। তাই তাদের পরিবারও নিয়ে আসতে পারছেন না আয়ারল্যান্ডে। এমনিতেই দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে হাউজিং সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে এখানের মানুষ। এর মাঝে ব্রেক্সিটের পরে ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের ভিড় সেই সমস্যা আরও প্রকট হচ্ছে। দ্রুত এই সমস্যা নিরসন না হলে ইউরোপে বসবাসরত অন্যান্য দেশের মতো বাংলাদেশিরাও আয়ারল্যান্ডে আসার আগ্রহ হারিয়ে ফেলবেন, এমনটাই ভাবনা বিশ্লেষকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেতে যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট। সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি ওষুধটি যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করে। এই ওষুধ করোনার হালকা থেকে মাঝারি রকমের লক্ষণ চিকিৎসায় কার্যকর বলে জানিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দিলে বাড়িতে কোভিড-১৯ চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে। মলনিপিরাভির নামের ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়। এতে দেখা যায় যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ ৫০% কমাতে সক্ষম এই ঔষধ। রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তর্বর্তী কার্যক্ষমতার কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে। প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির ১৭ লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে $৭০০। প্রস্তুতকারকদের আশা ২০২১ সালের শেষ নাগাদ তারা ১ কোটি কোর্স ওষুধ প্রস্তুত করতে পারবে। এছাড়া ভারতভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমোদন দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের ১০০টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা মার্ক অ্যান্ড কোম্পানির। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং 60 বছরের বেশি বয়স তাদের চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের বুস্টার বা তৃতীয় ডোজ দিতে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সোমবার WHO টিকা বিষয়ক উপদেষ্টা কমিটি এই সুপারিশ করে। WHO টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতি নির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন বলছে 60 বছরের বেশি বয়সী যারা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের তৃতীয় ডোজ টিকা নেওয়া উচিত। SAGE আরও বলছে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে অন্য টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে, তবে বিভিন্ন দেশে প্রথম 2 ডোজ টিকা দেওয়ার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এরপর বয়স্ক ব্যক্তিদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা ভাবতে হবে। এখন পর্যন্ত ফাইজার, বায়োনটেক, জনসন, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক ও অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে WHO। করোনার দহনে আর পিছু হটা নয়, এবার পর্যটক আকর্ষণের দিকে ঝুঁকছে থাইল্যান্ড। সংক্রমণের ঝুঁকি কম বিশ্বের এমন 10টি দেশের জন্য ফের দ্বার খুলে দিয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি। সিদ্ধান্তটি কার্যকর হবে 1 নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও চীন সহ বিশ্বের অন্তত 10টি দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের ভ্রমণে কোয়ারেন্টাইন শর্ত তুলে নিয়েছে থাইল্যান্ড। ওই দেশগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। আগামী মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আর ডিসেম্বর থেকে সংক্রমণ কম এমন আরও কয়েকটি দেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। চলতি মাসের শেষ নাগাদ দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে কোয়ারেন্টাইনের শর্ত তুলে নিলেও সাধারণ কিছু শর্ত থাকছেই। যারা দেশটিতে ভ্রমণের জন্য আসবেন তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি থাইল্যান্ডে প্রবেশের পর আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে। মহামারীতে বিপর্যস্ত পর্যটন খাতকে টেনে তুলতেই এমন পদক্ষেপ নিয়েছে থাই সরকার। কেননা পর্যটন খাতই যে দেশটির অর্থনীতির চালিকা শক্তি। দেশটির জাতীয় আয়ে পর্যটন খাতের অবদান প্রায় 20%। কিন্তু করোনার ভ্রমণ নিষেধাজ্ঞায় গেল বছরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে খাতটি। চলতি বছরের প্রথম 8 মাসে দেশটিতে মাত্র 70,000 পর্যটক ভ্রমণ করেন, যেখানে 2019 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিল 4 কোটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তাই তো এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে সরকারি ভ্রমণ নিষেধাজ্ঞা। খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র আর সমুদ্র সৈকত। ফলে সৈকতগুলোতে এখন দেশি বিদেশি পর্যটকের ঢল, বাড়ছে জাতীয় রাজস্ব। পর্যটন নগরী কেপটাউন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় স্বাভাবিকের পথে জনজীবন। দীর্ঘদিন পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত পর্যটন কেন্দ্র আর সমুদ্র সৈকতগুলো। আতঙ্ক কেটে যাওয়ায় পর্যটন নগরী ডারবান ও কেপটাউনের মিজনবার্গ, ক্যাম্পস বে, হট বে, সি পয়েন্ট, গর্ডন বে আর হারমানাচের ছোট বড় সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা মহামারীতে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে অস্বাভাবিক অবস্থায় থাকতে হয়েছে। আলহামদুলিল্লাহ সংক্রমণ এবং মৃত্যুরা দুটোই কমে এসেছে। পার্কে বিচে স্বাভাবিক হওয়াতে আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি। আর ব্যবসা বাণিজ্য আগের মতো ইনশাল্লাহ সব মিলাই পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমরা পিকনিক করলাম, আমরা এখন ক্যাম্প করব। বৈচিত্র্যময় দক্ষিণ আফ্রিকার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছর আগমন ঘটে প্রায় 1.5 কোটির অধিক পর্যটকের। তবে করোনা দুর্যোগের বছরগুলোতে পর্যটক এসেছেন 50 লাখেরও কম। তাই এ খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের গুনতে হয়েছে বড় আকারের লোকসান। এবার তা কাটিয়ে নেয়ার সময় তাদের। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় শিথিল করা হয়েছে সরকারি স্বাস্থ্যবিধি। পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করায় খুলে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত আর পর্যটন কেন্দ্রগুলো। ফলে দীর্ঘদিন পরে সমুদ্র সৈকতগুলোতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এখানে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার 2 কিশোর সিডনির দক্ষিণাঞ্চলে নির্মমভাবে 14টি ক্যাঙ্গারুকে হত্যা করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে পশু হত্যার অভিযোগ এনেছে, তবে কী কারণে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু।
কিন্তু সে দেশেরই 2 কিশোর একে একে 14টি জাতীয় পশু মেরে ফেলল। শনিবার রাতে তারা ঠান্ডা মাথায় পরপর 14টি ক্যাঙ্গারুকে জবাই করে। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে রাজধানী সিডনির দক্ষিণাঞ্চলে। পুলিশ জানায় সেখানে বসবাসরত স্থানীয়রা বিভিন্ন রাস্তায় গলাকাটা অবস্থায় ক্যাঙ্গারুগুলোকে দেখে। এ সময় মৃত কয়েকটি ক্যাঙ্গারু গাড়ির নিচে চাপা পড়লে তারা পুলিশকে বিষয়টি জানায়। এদের মধ্যে 3টি ক্যাঙ্গারুর পেটে বাচ্চাও ছিল। পশু হত্যার অভিযোগে 2 কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। দুজনেরই বয়স 17 বছর। আগামী মাসে তাদের আদালতে তোলার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী পশু হত্যার দায়ে অভিযুক্ত 2 কিশোরের 5 বছরের জেল এবং 15,000 মার্কিন ডলার জরিমানা হতে পারে। জিনিয়া শেখ, সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ডু অর ডাই ম্যাচে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লক্ষ্য একটাই, আক্রমণাত্মক ফুটবল খেলে ফাইনাল নিশ্চিত করা। স্কোরলাইনে সমস্যা থাকলেও বিচলিত নন অস্কার ব্রুজন। আর আত্মবিশ্বাসী দল নিয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় কাপ্তান জামাল ভুঁইয়া। তবে চাপমুক্ত থেকে নেপালও চায় প্রথমবারের মতো ফাইনাল খেলতে। রাশমিধানুতে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 5টায়। মালে থেকে SM ইকবালের ম্যাচ প্রিভিউ, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। মতিন কিংবা সুমন রেজারা কি বুঝতে পারছেন তাদের কাঁধে গুরু দায়িত্ব কতটা? অবশ্য তা শুধু বুঝলেই চলবে না, মাঠে থাকতে হবে প্রতিফলন। যে ডিফেন্সিভ কৌশলে মাঠে নামবে নেপাল, সেটা ভাঙতে যে সুযোগ মিলবে গুটি কয়েক। এবার যদি ভুল হয় তবে ভুলের বৃত্তেই আটকে যাবে সম্ভাবনা। যে অজুহাতে মালদ্বীপের বিপক্ষে হার, এবার আর তার সুযোগ নেই। দলের বিশ্রাম হয়েছে, নিষেধাজ্ঞায় থাকারাও ফিরেছেন। অপেক্ষা এবার একটা দল হয়ে লক্ষ্য পূরণের। ফুটবলারদের প্রমাণ করতে হবে আমাদের ফুটবল এগিয়ে চলছে। আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করা। পরিসংখ্যানের পাতায় নেপালের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। 13 জয়ের বিপরীতে হার 7টি, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে হিমালয় কন্যারা। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই, সেটা অবশ্যই নেপালকে হারিয়ে। আমরা আত্মবিশ্বাসী। আমি স্ট্রাইকারদের ওপর ভরসা রাখতে চাই, কারণ তারা দারুণ একটা মৌসুম কাটিয়েছে। ঝুলিতে 6 পয়েন্ট থাকায় এই ম্যাচে কিছুটা আপার হ্যান্ডে নেপাল। একটা ড্র তাদের নিয়ে যাবে প্রথমবারের মতো সাফের ফাইনালে। আমরা চাপে আছি, এটার সঙ্গে আমি একমত নই। বরং বলবো চাপটা বাংলাদেশেরই বেশি, কারণ ওদের জিততেই হবে। আমাদের প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি। ইতিহাস বলছে 1997 সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে মাস্ট উইন ম্যাচ জেতেনি বাংলাদেশ, যার সবশেষটা 2018 সালে নেপালের বিপক্ষেই ঢাকার মাঠে। এবারও একই সিচুয়েশনে থাকা লাল সবুজরা পারবে তো রাশমিধানুতে ইতিহাসের ব্যত্যয় ঘটাতে, নাকি আরও একটা সাফ শেষ হবে হতাশায় মুশরে? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।